এমএ শেষ পর্বের ছাত্ররা তোমরা নিশ্চয়ই ভালো আছো, সেই প্রত্যাশা রেখে শুরু করছি। আমি তোমাদেরকে পড়াচ্ছি মা উপন্যাস। তোমাদের যে কোর্সটি আছে বিশ্ব সাহিত্য, সেই বিশ্ব সাহিত্যে 4টি গ্রন্থ পাঠ্য আছে, যার একটি হচ্ছে ম্যাক্সিম গোর্কির মা উপন্যাস নিয়ে কয়েকটি ক্লাসে আমরা বিভিন্ন কথা বলেছি, যে আজকেও সে মা উপন্যাসের মূলত আজকে যে বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে চরিত্র চিত্রণ, যে কাহিনী নির্বাচন। তোমরা জানো উপন্যাসের মূল প্রধান একটি বিষয় হচ্ছে চরিত্র চিত্রণ, যে চরিত্রগুলো লেখক কেমনে তৈরি করছেন। উপন্যাসের যে মূল বিষয়, সেখানে কিন্তু একটা প্লট থাকতেই হবে, কারণ যে উপন্যাস হচ্ছে সমগ্র জীবনের একটি প্রতিচ্ছবি। তো আমরা উপন্যাস কাকে বলে তার প্রেক্ষিতে মা উপন্যাস মূল্যায়ন করেছি গত ক্লাসের আগের ক্লাসে, সম্ভবত যদি ভুল না হয়ে থাকে। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলছি, চরিত্র চিত্রণ ও কাহিনী সৃজন। কাহিনী উপন্যাসে যে বিষয়গুলো থাকে, সমগ্র জীবন, লেখকের দৃষ্টিভঙ্গি, বাস্তবতাবোধ, বর্ণনাত্মক শিল্পকর্ম, প্লট ও চরিত্র চিত্রণ। তোমরা জানো যে উপন্যাস হচ্ছে সমগ্র জীবনকে প্রতিনিধিত্ব করে। ছোট গল্পের সাথে যে উপন্যাসের একটি বড় পার্থক্য হচ্ছে, উপন্যাস মানুষের যে সমগ্র জীবন, এটি কোনো মানুষের হতে পারে, একদল মানুষের হতে পারে, একটা দেশের মানুষের হতে পারে, একটা জনগোষ্ঠীর জীবনের চিত্র হতে পারে। আবার সেই জীবনের চিত্রটা যে আক্ষরিক অর্থে একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, তাও কিন্তু নয়। যা সেটি হচ্ছে মানুষের যে কর্মময় জীবনের সমষ্টি। আমি একদিন বলেছিলাম যে পদ্মা নদীর মাঝির কুবেরকে যে আমরা যখন পাচ্ছি, সে তখন 4 সন্তানের জনক, এবং প্রথম অধ্যায়ে যে আমরা লক্ষ্য করছি কুবের 4র্থ সন্তানের জনক হয়েছে। তাহলে এই জাতীয় একজন লোককে নিশ্চয়ই 30-35 তার কম বয়স বলা যায় না। এবং উপন্যাসে যে কাহিনীর বর্ণনা আমরা পাচ্ছি, সেই বর্ণনাটা মোটামুটি 4-5 বছরের, তার কিছু কম বেশি হতে পারে। এবং সর্বশেষে যখন ময়না দ্বীপে চলে গেল, তার পূর্ব পর্যন্তই যে উপন্যাসের কাহিনী, যে তাহলে সেখানে কি বাস্তব অর্থে কুবেরের পরিপূর্ণ জীবনকে পাচ্ছি? আক্ষরিক অর্থে জন্ম থেকে মৃত্যু কিন্তু আমরা পাচ্ছি না। তাহলে জীবনের এই যে বিষয়টা, তার কর্মময়তা দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। অর্থাৎ একজন মানুষের যে কর্মফলের সমষ্টি, কিংবা একটা দেশের মানুষের যে সামগ্রিক কর্মকাণ্ড, তাই হচ্ছে উপন্যাসের জীবন হিসাবে চিহ্নিত হয়ে থাকে। যেমন সেই জীবনের সাথে লেখকের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিটা মিশ্রিত হয়। যেমন তোমরা যেখানে খেয়াল করো, মা উপন্যাসে ম্যাক্সিম গোর্কি এই যে রুশ জীবন, বিপ্লব পূর্ববর্তী, রুশ বিপ্লব পূর্ববর্তী যে রাশিয়ান সমাজ ব্যবস্থা, সেই রাশিয়ান সমাজ ব্যবস্থাটাকে তিনি কেমনে দেখলেন, লেখকের দৃষ্টিভঙ্গি যে একটি মুখ্য বিষয়, এবং সেখানে বাস্তবতা সহযোগী লেখকরা সেই বিষয়টিকে উপস্থাপন করেন। আর যেহেতু উপন্যাস বর্ণনাত্মক শিল্পকর্ম, সেজন্য কাহিনীকে লেখকরা খুব সুকৌশলে প্রলম্বিত করেন। কাহিনীকে তারা বারবার বাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। সেখানে কিছুটা কল্পনার রং থাকলেও, যে আমরা গত ক্লাসে তোমাদেরকে বলছিলাম যে মার্ক্সীয় যে শিল্প তত্ত্ব, মার্ক্সীয় যে নন্দন তত্ত্ব, সেই নন্দন তত্ত্বের প্রেক্ষিতেই কিন্তু ম্যাক্সিম গোর্কি মা উপন্যাস তৈরি করেছেন। কারণ ম্যাক্সিম গোর্কি নিজে কার্ল মার্ক্স দ্বারা প্রভাবিত, এবং রাশিয়া বিপ্লবটা কেমনে হবে তার একটি দিক নির্দেশনা দান করেছেন ম্যাক্সিম গোর্কি তার এই মা উপন্যাস। এবং বাস্তব চরিত্রকে কেন্দ্র করেই কিন্তু তার মা উপন্যাসের যে প্রধান চরিত্র পাভেল ব্লাসভ, সেই পাভেল ব্লাসভকে তিনি তৈরি করেছেন। তো যাক, যে তাহলে এই যে সমগ্র জীবন থাকবে, লেখকের দৃষ্টিভঙ্গি থাকবে, বাস্তবতা, বর্ণনাত্মক শিল্পকর্ম, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্লট ও চরিত্র চিত্রণ। লেখক এই চরিত্রগুলোকে কেমনে তৈরি করছেন, কিন্তু আবার প্লটটা তিনি প্রত্যেকে নিয়েছেন। খেয়াল করে দেখো, উপন্যাসের যে শ্রেণীকরণটা করা হয়, সাধারণ অর্থে যে উপন্যাসের শ্রেণীকরণ কিংবা বিভাজন করা হয়, সেই বিভাজনের মূল বিষয়টা কিন্তু থাকে এই প্লটে।
প্লটটা যদি সমাজকেন্দ্রিক হয় তাহলে তোমরা সহজেই বলে দিচ্ছ উপন্যাসটি সামাজিক উপন্যাস। প্লটটা যদি রাজনৈতিক হয়, যেমন বঙ্কিমচন্দ্রের রাজসিংহ উপন্যাস কেউ কেউ বলেন রাজনৈতিক উপন্যাস, যে তাহলে সেটি একটি রাজনৈতিক উপন্যাস হয়ে যাচ্ছে। প্লটটা যদি ইতিহাস কেন্দ্রিক হয় তাহলে উপন্যাসটি ইতিহাস কেন্দ্রিক হয়ে যাচ্ছে। যে তাহলে প্লট একটি গুরুত্বপূর্ণ বিষয়। তার দিক থেকে যদি আমরা এই মা উপন্যাসকে দেখি তাহলে দেখব যে মা উপন্যাস সমাজের যে কঠিন বাস্তবতা, সেই বাস্তবতাকেই ম্যাক্সিম গোর্কি তার উপন্যাসে তুলে আনলেন। যে সমাজের শোষণ এবং শোষিতের যে চিত্র, প্রথম অধ্যায়ে যে চিত্রটিকে, প্রথম অধ্যায়কে যে আমরা বারবার বলি, কেন বলি? যে প্রথম অধ্যায়ের এই চিত্রের প্রেক্ষিতেই কিন্তু সমস্ত আন্দোলনটা সংগঠিত হতে যাচ্ছে। কারণ সমাজের যে বঞ্চনা, শ্রমিকদের যে বঞ্চনা, শ্রমিক মানে কারা? শ্রমিক মানে যে এখানে শুধু শ্রমিকই না, পরবর্তীকালে খেয়াল করো প্রথম অধ্যায়ের পরবর্তী দ্বিতীয় অধ্যায়ে যে আমরা লক্ষ্য করছি এই সমাজ পরিবর্তনের এই আন্দোলনে কৃষিজীবীরাও যুক্ত হচ্ছে। শ্রমিক ছাড়া অন্যান্য যে নিম্নবিত্তের মানুষরা রয়েছে যারা বঞ্চিত হচ্ছে উচ্চ শ্রেণীর শোষণের কারণে, তারা কিন্তু একসাথে যুক্ত হচ্ছে এই সমাজ পরিবর্তনের বিপ্লবে। যে তাহলে লেখক ম্যাক্সিম গোর্কি এই উপন্যাসের যে প্লট, এই প্লটটিকে তিনি কিন্তু নির্বাচন করেছেন কার্ল মার্কসের এই যে বঞ্চনা, শোষণ, এবং তিনি যে দুটো শ্রেণীতে সমাজকে বিভক্ত করেছিলেন, শোষিত এবং শোষক শ্রেণী, তার প্রেক্ষিতেই কিন্তু তিনি প্লটটি নিয়েছেন। প্রথম অধ্যায়ে তিনি রুশ দেশের নিম্নবিত্ত শ্রেণীর যে সমাজ বাস্তবতা, সেই সমাজ বাস্তবতাকে তিনি উপস্থাপন করেন। যে তারা মানুষ হিসাবে আর গণ্য হচ্ছে না, তারা অনেকটা যন্ত্র দানবের নিষ্পেষণে তারা নিজেরা নিষ্পেষিত হচ্ছে সামান্য কিছু অর্থের জন্য। তো যাক, এই যে প্লটটি নির্বাচন করলেন, মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি, মার্ক্সীয় নন্দন তত্ত্ব এবং মার্ক্সীয় শিল্পবোধ তা দ্বারা নিয়ন্ত্রিত এবং তা দ্বারা নির্দেশিত হয়েই কিন্তু এই ম্যাক্সিম গোর্কি এই প্লটটি নির্বাচন করলেন এবং সাথে তিনি চরিত্রগুলোকে তৈরি করলেন। তোমরা জানো উপন্যাসের যে দুটি হচ্ছে প্রধান বিষয়, প্লট এবং চিত্রণ। চরিত্রগুলোকে ম্যাক্সিম গোর্কি কেমনে তৈরি করছেন? তার চরিত্রগুলোকে খেয়াল করে দেখো যে কয়েকটি পর্যায় আছে। যেমন কয়েকটি পর্যায়ের যে আমরা যদি প্রথম দিকে দেখি যে পাভেল ব্লাসভের বাবা মিখাইল ব্লাসভ, যে হচ্ছে এই সমাজের যে নিপীড়িত বঞ্চিত সমাজের একটি প্রত্যক্ষ চিত্র। যেমন মিখাইল ব্লাসভের আশপাশে যারা থাকে, যেমন তোমরা আরেকটি বিষয় খেয়াল করে দেখো যে কার্ল মার্কসের ডাস ক্যাপিটালে, সেখানে কার্ল মার্কস খুব পরোক্ষভাবে সমাজের যে দুই শ্রেণীর উপরিকাঠামো আর অবকাঠামোর যে বাস্তব জীবনের চিত্রগুলো পাঠকের সামনে তুলে ধরলেন। সেখানে খেয়াল করে দেখো যে কখনো গরমিল যথেষ্ট বেশি, কখনো কখনো কিছু মিল খুঁজে পাওয়া যায়। যেমন খেয়াল করে দেখো বর্তমান সমাজেও যারা খুব উচ্চবিত্ত শ্রেণী আর যারা খুব নিম্নবিত্ত শ্রেণী, যেই দুটি শ্রেণীর মাঝামাঝি যে শ্রেণীটা বাস করছে মধ্যবিত্ত শ্রেণী। তুমি যদি চাও তাহলে সেই মধ্যবিত্ত শ্রেণীকেও বিভিন্ন ভাগে বিভক্ত করতে পারো, কিন্তু মূলত যদি উচ্চবিত্ত আর একদম গ্রাসরুট লেভেল যেটি নিম্নবিত্ত, সেই দুই লেভেলের জীবনাচারে দেখবা গরমিল যথেষ্ট বেশি। সেই গরমিলের কারণটি কি? সম্পদের বিস্তর ব্যবধান। কারণ উচ্চবিত্তরা বৈধ পথেই হোক আর অবৈধ পথেই হোক যথেষ্ট সম্পদ তারা কুক্ষিগত করতে পেরেছেন, পদ্মা নদীর মাঝির হোসেন মিয়ার মতো। তোমরা লক্ষ্য করেছো যে হোসেন মিয়ারা কেমনে অর্থবিত্ত সংগ্রহ করছে? তারা আফিমের ব্যবসা করে, তারা চোরা কারবারি করে, যেই সমস্ত পথে তারা প্রচুর সম্পদের মালিক হয়েছে। যেমন যখনই হোসেন মিয়া প্রচুর সম্পদের মালিক হলো, তখনই কিন্তু তার একটি সামন্ততান্ত্রিক মানসিকতা, অর্থাৎ সামন্ততান্ত্রিক যে প্রভুত্ব, সেই প্রভুত্বটি তার মনে মাথাচাড়া দিয়ে উঠল। সে তখন একটি দ্বীপ সে কিনে নিল, যে দ্বীপটির নাম হচ্ছে ময়না দ্বীপ। যে হোসেন মিয়া হলো সেই দ্বীপের মালিক, অর্থাৎ রাজা, প্রভু, তার নির্দেশই হচ্ছে সেই দ্বীপের আইন। অর্থাৎ সম্পদ যখন মানুষের বাড়তে থাকে, তখনই তার একটি প্রভুত্ব বিস্তার করার মানসিকতা তার মনে মাথাচাড়া দিয়ে ওঠে। মানিক বন্দ্যোপাধ্যায়
কিন্তু মার্ক্সবাদী লেখক, তিনি খুব সুকৌশলে, মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি খুব বড় উপন্যাস না, কিন্তু তিনি সুকৌশলে, আমি বলছি আকৃতিগত দিক থেকে বড় না, কিন্তু খুব সুকৌশলে এই যে সমাজের শ্রেণী শোষণ এবং এই শ্রেণী বঞ্চনার যে চিত্রগুলো খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। অর্থাৎ এই পুঁজিবাদী সমাজ দ্বারা কেমনে শোষিত হচ্ছে যেমন করে ম্যাক্সিম গুরকি তার প্রথম অধ্যায়ে এই যে সমাজের যে বঞ্চনার চিত্র, কেমনে শ্রমিকরা বঞ্চিত হচ্ছে, যেখানে শ্রমিকরা শুধু শ্রমিক না, অর্থাৎ শোষিত মানুষরা কেমনে উচ্চবিত্ত শ্রেণী, কারা, কারখানার মালিকরা কিংবা কারখানা যারা যারা নিয়ন্ত্রণ করছে তাদের দ্বারা কেমনে শোষিত হচ্ছে তার চিত্র খুব প্রত্যক্ষভাবেই ফুটিয়ে তুলেছেন। তাহলে প্লট নির্বাচন, এই প্লট নির্বাচন অর্থাৎ কাহিনী নির্বাচনের দিক থেকে কিন্তু ম্যাক্সিম গুরকি খুব যেহেতু তিনি মার্ক্সীয় নন্দন তত্ত্ব মোতাবেক কাহিনী নির্বাচন করেছেন, ফলে যে নিম্ন সমাজের যে বাস্তব চিত্রটাই তিনি প্রথম অধ্যায়ে ফুটিয়ে তুলেছেন। আমরা বলছিলাম যে চরিত্র চিত্রণের কথা। এই প্রথম অধ্যায়ের প্রধান চরিত্রটি হচ্ছে মিখাইল ব্লাশভ, অর্থাৎ পাভেল ব্লাশভের বাবা। পাভেল ব্লাশভের মার নাম হচ্ছে পেলাগিয়া নীলবনা। সেই পেলাগিয়া নীলবনা মিখাইল ব্লাশভ দ্বারা কেমনে নির্যাতিত হচ্ছে, মার খাচ্ছে, কিছু বলতে পারছে না, এই যে অসহায় একটি জীবন, সেই জীবনের মাঝেই কিন্তু তার স্বামীর সাথে তার সংসার কেটে গেছে এবং একটি পর্যায়ে পাভেল ব্লাশভের মৃত্যু হলো। যে মিখাইল ব্লাশভের মৃত্যু হলো। যে মিখাইল ব্লাশভের মৃত্যুটা তোমরা খেয়াল করে দেখো, যেটি যে হঠাৎ করে মৃত্যু হয়ে গেছে তা কিন্তু না, অর্থাৎ সেই সমাজের, সেই নিম্নবিত্ত শোষিত বঞ্চিত সমাজের যেটি কিন্তু বাস্তবতা। এবং মিখাইল ব্লাশভ যখন মৃত্যুবরণ করলেন, খেয়াল করো যে আশপাশের কয়েকটি দরিদ্র মানুষ, একটা ভিক্ষুক, আর তার সাথে গেল একটা গৃহপালিত তার যে কুকুরটি ছিল, তাই না? এই যে সামান্য কয়েকজন গিয়ে তার দাফন কাজ সম্পন্ন করলো। অর্থাৎ তাহলে এই যে দরিদ্র শ্রেণীর মানুষগুলো, তারা জানে তাদের কাজটাই হচ্ছে তারা সারাদিন কাজ করবে, হঠাৎ একদিন অসুস্থ হবে, তারপর মারা যাবে। সেই মারা যাওয়া সেই সমাজ ব্যবস্থায় কোনো নিরাশা কিংবা বেদনাকে ডেকে নিয়ে আসে না, সেটি তাদের জীবনের খুব বাস্তবতা। তারা প্রতি বছর কোনো জন্মদিনও পালন করে না, আর প্রতি বছর কারো মৃত্যু দিবসে তারা এই তার মৃত্যু নিয়ে কোনো স্মৃতিচারণও করে না, অর্থাৎ করার সুযোগ নেই। সেই বোধটুকু তাদের লুপ্ত হয়ে গেছে, অর্থাৎ লুপ্ত হয়ে গেছে আমরা বলবো না, সেই বোধটুকু তাদের জন্মেইনি। যে তাহলে এই যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থাকে চিত্রিত করতে গিয়েই ম্যাক্সিম গুরকি খুব সুকৌশলে কতগুলো চরিত্র তৈরি করলেন সমাজ ব্যবস্থার চিত্রণের জন্য মিখাইল ব্লাশভ। আর দ্বিতীয় ধাপে এসে মিখাইল ব্লাশভের মৃত্যুর পর যে আমরা লক্ষ্য করছি, মিখাইল ব্লাশভের জীবদ্দশায় কিন্তু পাভেল ব্লাশভের নাম কোথাও উল্লেখিত হয়নি। মিখাইল ব্লাশভ যখন মারা গেল, তখন পাভেল ব্লাশভ যুবক। সেই যে শ্রমিক জীবন, সেই শ্রমিক জীবনের মতো সে প্রথম কিছুদিন শুঁড়িখানায় গিয়েছে। তারপর সে যখন চিন্তা করতে শুরু করলো যে তাদের জীবনের এই যে করুণ অবস্থাটি কেন, তখনই তার আস্তে আস্তে তার বোধ শক্তি জাগতে শুরু করলো। সে বুঝতে লাগলো যে যেই যে বঞ্চনা, যেই বঞ্চনার জন্য তারা দায়ী নয়, দায়ী হচ্ছে যারা তাদেরকে বঞ্চিত করছে, অর্থাৎ মালিক শ্রেণী। যেমন বিভিন্ন রকমের যে বই, যেই মানুষের অধিকারকে নিয়ে যারা কথা বলেছেন, সেই বিভিন্ন বই তারা গোপনে সংগ্রহ করতে লাগলো। যেমন তার বন্ধুবান্ধব সহ পাভেল ব্লাশভ, খকল তার ঘনিষ্ঠ বন্ধুতে রূপান্তরিত হলো। যেমন এই খকল পাভেল ব্লাশভ তাদের সাথে যারও কিছু যুবক যুক্ত হলো। তারা আস্তে আস্তে এই সমাজকে পরিবর্তনের কথা চিন্তা করতে শুরু করলো। যেমন এই যে পাভেল ব্লাশভের উত্থানটি শুরু হলো, লেখক খুব সচেতনভাবেই এই মিখাইল ব্লাশভের মৃত্যুর পরে, মিখাইল ব্লাশভকে না রাখলে কি উপন্যাসটি চলতো না? মোটেই চলতো না। মিখাইল ব্লাশভ হচ্ছে এই বঞ্চিত সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিনিধি। সে
খুব বাজেভাবে মৃত্যুবরণ করলো এবং যে সারা জীবন শুধু মার খেয়েছে আর তার সেই সমস্ত মারের চিহ্ন সে বয়ে বেড়াচ্ছে হচ্ছে এই তার স্ত্রী। সে বাইরে বঞ্চিত হচ্ছে, কিছুই করতে পারছে না। যে এই যে বঞ্চনার চিত্রটি রূপায়ণের জন্যই কিন্তু ম্যাক্সিম গোর্কি এই মিখাইল ব্লাশভকে তৈরি করেছে। যেমন মিখাইল ব্লাশভের মৃত্যুর পর দুটি চরিত্র পাঠকদের সামনে তিনি জাগিয়ে তুলেছেন। এক হচ্ছে পাভেল ব্লাশভ আর দুই পাভেল ব্লাশভের মা পেলাগিয়া নিলভনা। যদিও উপন্যাসটির নাম হচ্ছে মা, যে মা সমস্ত শোষিত বঞ্চিত জনগোষ্ঠীর মা হিসাবে রূপান্তরিত হয়েছে, আর কিন্তু তারপরও যে উপন্যাসের মা চরিত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ সে কথাটিও বলা যায় না, আর পাভেল কম গুরুত্বপূর্ণ সেই কথাও কিন্তু বলা যায় না। যে দুটি চরিত্রই কিন্তু সমান্তরাল গতিতে বেড়ে উঠেছে, সমান্তরাল গতিতে। খেয়াল করে দেখো যে প্রথমে এই যে শ্রেণী বৈষম্যের যে চেতনা, অর্থাৎ এই শ্রেণী শোষণ থেকে মুক্তির যে পথ, সেই পথ জানার যে চেতনা, সেই চেতনাটি কিন্তু জেগে উঠেছে পাভেল ব্লাশভের মনে। তারপর যে মা ছিল খুব ভীত সন্ত্রস্ত, কারণ যার সারা জীবন কেটেছে মিখাইল ব্লাশভের মার খেয়ে, যার ক্ষত চিহ্ন সেই কপালে রয়ে গেছে, সেই মা কিন্তু এই বিপ্লবের দিকে আসলো বেশ পরে। অর্থাৎ পাভেল ব্লাশভ তার বন্ধুবান্ধবদের তার বাড়িতে ডেকে নিয়ে আসে, সেখানে তারা বিভিন্ন যে বঞ্চনা সম্পর্কে কথাবার্তা বলে, সারা পৃথিবীর শ্রমিকদের মাঝে কী চেতনা জেগে উঠছে তারা সেই সব কথা বলে। সেই কথাগুলোর মধ্য দিয়ে কিন্তু মা দরজার বাইরে থেকে, জানালা থেকে তাদের এই ছেলে সহ বন্ধুবান্ধবদের কথাগুলো শুনে, এবং সেই শোনার মধ্য দিয়ে কিন্তু মার মনে একটি পরিবর্তন সূচিত হয়। মা প্রথমত কিন্তু ছিল খুব নিবৃত্তচারী একজন মহিলা, এবং আমরা পূর্বেই বলেছি মার খেয়ে যা সারা জীবন কেটেছে, ধর্মভীরু একজন মানুষ। আবার খেয়াল করে দেখো, মা যখনই দেখলো যে ছেলে রবিবারে গির্জায় যাচ্ছে না, কিংবা তার বন্ধুরাও কেউ যাচ্ছে না, ধর্ম নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই, যেমনকি তারা শরীখানায়ও যাচ্ছে না, তখন মার মনে একটি চিন্তা জেগে ওঠে যে তার ছেলে কি কোনো বিপদে চলে যাচ্ছে। যেমন সেই চিন্তা থেকেই কিন্তু মা খেয়াল রাখে তার ছেলে, যেমন তার ছেলের বন্ধুরা কি বিষয় নিয়ে পরামর্শ। সে গভীর মনোযোগ সহকারে শুনতে শুনতে বুঝতে পারলো যে তার ছেলে ভালো পথেই যাচ্ছে, এবং সেই মা কিন্তু আস্তে আস্তে ছেলেরই মত এবং পথকে সমর্থন করে। তাহলে মা চরিত্রটির উন্মেষ কিন্তু খুব ধীরে ধীরে ঘটেছে, আর পাভেল ব্লাশভ চরিত্রটি হচ্ছে বিপ্লবের যে মূল চালিকা শক্তি, সেই চালিকা শক্তি পাভেল ব্লাশভ দ্বারাই কিন্তু শুরু হয়েছে, এবং পরবর্তীকালে মা চরিত্রের মাঝে সেই বিপ্লবের স্পর্শটি ছড়িয়ে পড়ল। যে তাহলে যেই মা উপন্যাসের যদিও নামটি হচ্ছে মা, অর্থাৎ পেলাগিয়া নিলভনাকে কেন্দ্র করে লেখক মা উপন্যাস নাম দিয়েছেন, কিন্তু তারপরেও প্রথমত প্রধান চরিত্র হচ্ছে পাভেল ব্লাশভ, এবং পাভেল ব্লাশভের মধ্য দিয়েই কিন্তু মা হিসাবে রূপায়িত হতে পেরেছেন, এবং যে মা সমস্ত শ্রমিক জনতার মা হিসাবে নিজেকে রূপায়িত করতে পেরেছিলেন পাভেল ব্লাশভের স্পর্শে, পাভেল ব্লাশভের সহযোগিতায়। যে উপন্যাসে খেয়াল করো যে আরও অন্যান্য চরিত্র আছে, যে তাহলে যে আমরা মোটামুটি কয়েকটি চরিত্র নিয়ে তোমাদের সামনে কথা বললাম, যে একটা হলো মিখাইল ব্লাশভ, দুই হলো পাভেল ব্লাশভ, তিন হলো মা। যে ছাড়াও কিন্তু যার একটি গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে খকল। তোমরা যারা উপন্যাস পাঠ করেছো, ফোর্থ ইয়ারেও তোমরা যে উপন্যাস পড়েছো, পাঠ্য ছিল, ফলে তোমাদেরও ভালো হয়েছে। যে এই খকল চরিত্রটি কিন্তু একদম পাভেলের সমান্তরাল গতিতে লেখক তৈরি করে নিয়েছেন, অর্থাৎ পাভেলের ভালো মন্দ সব কিছু পরামর্শ। যেমন পাভেল আর খকল কিন্তু যে এক বাসায় থাকতো, খকলকে পাভেল তার বাসায় ডেকে নিয়ে এসেছে কারণ বিপ্লবের কাজে সহায়তা দান করার জন্য। যেমন বেশ কতগুলো নারী চরিত্র যে আমরা লক্ষ্য করছি, যেমন ধরা যাক সাশা, নাতাশা, আরও অনেক পুরুষ চরিত্র আছে, সেই বঞ্চনার চিত্র আছে, এবং
যে আমরা পূর্বের ক্লাসে বলেছিলাম যে বঞ্চনাটা যে শুধু শ্রমিক শ্রেণীর উপর তা কিন্তু না, যেখানে শ্রমিকরা যে শুধু কারখানায় কাজ করছে সেই অর্থে শ্রমিক তা না, যে শ্রমিকরা হচ্ছে বিশ্বের তাবৎ শোষিত বঞ্চিত মানুষের প্রতিনিধি হিসাবে ম্যাক্সিম গোর্কি শ্রমিক জনগোষ্ঠীকে তৈরি করেছেন। যে আমরা যে উপন্যাসের দ্বিতীয় অংশে সেই লক্ষ্য করব যে কৃষকরা, অর্থাৎ যেখানে কৃষিজীবীরা আছে সেই কৃষিজীবীদের কাছে এই পাভেলের যে বার্তা সেই বার্তা যাচ্ছে, যেমন যে সামনে যে বিপ্লবটি সংগঠিত হবে সেই বিপ্লবটি কেমনে হবে তার দিক নির্দেশনামূলক যে বক্তব্য সেই বক্তব্য সেখানে যাচ্ছে। অর্থাৎ কৃষকদের মাঝেও সেই চিত্রটি, সেই বিপ্লবের যে প্রয়োজনীয়তা সেই প্রয়োজনীয়তাটি কৃষকদের মাঝে জেগে উঠেছে। তাহলে যে আমরা বলছিলাম যে এই যে শ্রমিক গোষ্ঠী, যে মা উপন্যাসের প্রথম অধ্যায়ে যে আমরা যে শ্রমিক জীবনের চিত্রটি প্রত্যক্ষ করছি, যে এই শ্রমিক জীবন শুধু শ্রমিকের না, অর্থাৎ তাবৎ শোষিত মানুষের প্রতিনিধি হচ্ছেন এই শ্রমিকরা, কিংবা পরবর্তীকালে যে কৃষকরা যে বিপ্লবের সাথে সংযুক্ত হলো, যে সমস্ত কিছুই হচ্ছে যে শোষিত মানুষের প্রতিনিধি। তাহলে খেয়াল করে দেখো যে আমরা গত ক্লাসে কথা বলছিলাম যে মার্ক্সীয় নন্দন তত্ত্ব, অর্থাৎ এই যে বস্তুবাদী শিল্পকর্ম, যে শিল্পকর্মে খেয়াল করো দুটি ধারা শিল্পকর্ম বিভক্ত, যে একটা হচ্ছে যে শিল্প শুধুই শিল্পের জন্য, যার দুটি হচ্ছে যে শিল্প বাস্তবের জন্য, শিল্প মানব জীবনের জন্য। তোমরা জানো যে একটাকে বলা হয় আর্ট ফর আর্টশেক, যার একটাকে বলা হয় আর্ট ফর লাইফ শেক। শিল্প শুধুই শিল্পের জন্য আর শিল্প হচ্ছে মানব জীবনের জন্য। যে তাহলে যে আমরা এই কার্ল মার্ক্সের যে তত্ত্বভিত্তিক যে বস্তুগত শিল্পকর্ম, অর্থাৎ মার্ক্সীয় নন্দন তত্ত্বের প্রেক্ষিতে যে শিল্পটা তৈরি হচ্ছে, যে শিল্পটা কিন্তু বাস্তব জীবনের প্রেক্ষিতে যে শিল্প তৈরি হয়েছে। যেমন আর্ট ফর আর্টশেককে যে একটি চমৎকার শব্দে রূপান্তরিত করেছিলেন সুধীন্দ্রনাথ দত্ত, তিনি বলেছিলেন কলা কৈবল্যবাদ। যে কলা কৈবল্যবাদ, যে শিল্পের কি শুধু একটাই কাজ, মানুষকে আনন্দ বিধান করবে। যে আমরা একটা গান কেন শুনি, যে আমাদের মানসিক যখন বিভ্রান্তি দেখা দেয়, যে আমরা মন যখন খুব বিষণ্ণ হয়ে যায় তখন আমরা একটা গান শুনি, সেই গানটা শুনে যে আমাদের মনটা ভালো হয়ে যায়, সেটি কি জীবনের সবচেয়ে বড় সত্য? কিংবা পক্ষান্তরে তুমি যদি ভূপেন হাজারিকার গান, যে গানটির কথা যে আমি ক্লাসে বারবারই বলি, আমি এক যাযাবর, আমি বলগার সাথে মিসিসিপি হয়ে সিন্ধুর রূপ দেখেছি, এই গানটিকে তো তোমরা যদি বিশ্লেষণ করো তাহলে সেটিও গান। সেই গানটি সমাজের জীবনের জন্য, বাস্তবের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি যে দেখেছি গগনচুম্বী অট্টালিকার সারি, তার পাশেতেই দেখেছি কত যে গৃহহীন নর নারী। যে এই যে ভূপেন হাজারিকা খুব চমৎকারভাবে এই কার্ল মার্ক্সের তত্ত্ব মোতাবেক দুটি সমাজকে পাশাপাশি দাঁড় করেছেন। একটি সমাজ, যে সমাজটি উচ্চবিত্ত, যেটি বাস করছে গগনচুম্বী অট্টালিকায়, আর তার পাশেতেই যে রাস্তায় আছে গৃহহীন নর নারীরা, গৃহহীন মানুষরা। যে তাহলে এই যে সমাজ, যে সমাজের বৈশিষ্ট্য কিন্তু ভূপেন হাজারিকা চমৎকারভাবে তার গানে ফুটিয়ে তুলেছে। যে তাহলে যে আমরা পূর্বেই বলছিলাম যে শিল্প শুধুই মানুষের আনন্দ বিধান করবে, সেটি শিল্পের মুখ্য কাজ না। শিল্পকে মানুষের প্রয়োজনে আসতে হবে। আমরা গত ক্লাসে বলছিলাম যে মোনালিসা ছবিটিকে নিয়ে যদি যে রিক্সাওয়ালার ঘরে তুমি টানিয়ে দাও, তাহলে সেই রিক্সাওয়ালার কাছে যেই ছবি দিয়ে কোনো কাজ হবে না, সেটি তার কাছে কোনোই গুরুত্ব বহন করবে না, কারণ তাকে সারাদিন রিক্সা চালিয়ে তার জীবিকা নির্বাহ করতে হচ্ছে, সেটি তার পক্ষে বাস্তবতা। তাহলে এই যে আর্ট ফর আর্টশেক আর আর্ট ফর লাইফ শেক, শিল্প শিল্পের জন্য আর শিল্প জীবনের জন্য, এই দুটি সমন্বয় প্রয়োজন। আর কার্ল মার্ক্স একেবারে নিরেটভাবেই এই শিল্প জীবনের জন্য সেই কথাটি বলতে চান। যেমন শিল্প জীবনের জন্য তার প্রেক্ষিতেই তিনি তার উপন্যাসগুলোতে চরিত্র, ম্যাক্সিম গোর্কি তার উপন্যাসগুলোতে চরিত্র তৈরি করেছেন। বিশেষ করে মা উপন্যাসে তার যে চরিত্র চিত্রণ এই আর্ট ফর লাইফ শেক সেই থিওরি দ্বারা, অর্থাৎ মার্ক্সীয় যে নন্দন তত্ত্ব, মার্ক্সীয় শিল্পতত্ত্ব, মার্ক্সীয় যে বস্তুবাদী সাহিত্য, সেই বস্তুবাদী সাহিত্যের যে তত্ত্ব, সেই তত্ত্ব দ্বারাই তিনি এই চরিত্রগুলো তৈরি করেছেন।
আজকে এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো সেই প্রত্যাশা রাখছি। সবাইকে ধন্যবাদ।